স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হক সহ 12 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী আজিজুল ইসলাম, তার কাছে জানবো সব শেষ তথ্য। আজিজুল, ট্রাইব্যুনালে হাজির করা আসামিদের সবাই কি আইনজীবী নিয়োগ করেছেন, বা একটু জানতে চাই যে জুলাই আগস্ট গণহত্যা মামলার কি শুনানি শুরু হয়েছে কিনা, একটু বিস্তারিত জানাবেন। আনোয়ার, আপনাকে শুরুতে যে বিষয়টি জানাতে চাই যে আজকে কিন্তু 10টা নাগাদ আমরা দেখেছি যে সকল আসামি, যারা 16 জন আসামি রয়েছে, তারা কিন্তু তাদেরকে 3টি কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা যেমনটি জেনেছি যে কেন্দ্রীয় যে কারাগারটি রয়েছে সেখান থেকে, তারপরে নারায়ণগঞ্জ কারাগার থেকে এবং কাশিমপুর কারাগার থেকে, এই 3 জায়গা থেকেই কিন্তু তাদেরকে হাজির করা হয়েছে। এবং এই যে 16 জন আসামি রয়েছে, আনিসুল হক রয়েছেন, ফারুক খান সাবেক মন্ত্রী, দীপু মনি রয়েছেন, রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, জুনায়েদ আহমেদ পলক, তৌফিক ইলাই চৌধুরী যিনি সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, এরপরে রয়েছেন সালমান এফ রহমান, তারপরে আব্দুর রাজ্জাক রয়েছেন, শাহজাহান খান রয়েছেন, তারপর রয়েছেন কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, তারপরে রয়েছেন শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, জাহাঙ্গীর হোসেন রয়েছেন, আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই 16 জনকে কিন্তু একটি মামলায় তাদেরকে হাজির করা হয়েছে। এবং আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে এর আগে কিন্তু আজকে যখন শুরুতে শুনানি শুরু হয় তখন কিন্তু একটি মামলায় শুধুমাত্র শেখ হাসিনা আসামি রয়েছেন, যে মামলাটি, সেই মামলাটির বিষয়ে কিন্তু শুনানি শুরু হয়। এবং সেখানে আমরা দেখেছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনার গত 16 বছরে যে সমস্ত অভিযোগ রয়েছে, যে সমস্ত তার যে অপরাধের ধরন ছিল, সে সমস্তগুলো ট্রাইব্যুনালে নজরে আনার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ যে গুম কমিশনের যে প্রতিবেদন দেয়া হয়েছে, সেই জায়গায় সেই গুমে কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন যে প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়, সেই পেপার কাটিংগুলো কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং শেখ হাসিনার যে অপরাধের মাত্রা কীরকম ছিল সেই বিষয়টি কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করতে দেখেছি আমরা। এবং এই জন্য আবার প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মামলাটি যেহেতু অনেক অপরাধ বেরিয়ে আসছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই কারণে এটি তদন্ত শেষ করতে 2 মাস কিন্তু সময়ের আবেদন জানিয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে। তো আদালত কিন্তু সেটি গ্রহণ করেছে এবং 18 ফেব্রুয়ারি পরবর্তী তারিখ রেখেছে। এর পরবর্তীতে যে মামলাটি রয়েছে সেটি হলো 45 জনের বিরুদ্ধে রয়েছে। উবায়দুল কাদেরও কিন্তু সেখানে আসামি, এই আজকে যে 16 জন হাজির করা হয়েছে এরা ছাড়াও। তো তাদেরকে আজকে হাজির করার পরে তাদেরও অভিযোগ পড়ে শুনিয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। এবং তাদেরও তদন্ত শেষ করতে 2 মাসের সময়ের কিন্তু আবেদন জানানো হয়েছে এবং আদালত সেটি গ্রহণ করে 18 ফেব্রুয়ারি কিন্তু তারিখ নির্ধারণ করেছে। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে এই আনিসুল হকদের যে মামলাটি, এই মামলায় উবায়দুল কাদের সহ যারা গ্রেপ্তার হয়নি অথচ তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি রয়েছে, কিন্তু সে বিষয়ে কিন্তু কোনো অগ্রগতি না থাকায় এবং পরোয়ানা জারির পরও কোনো আসামি পালিয়ে যাচ্ছেন বলে এরকম খবর প্রকাশিত হওয়ায় চিফ প্রসিকিউটর কিন্তু আদালতে একটি আবেদন করেছে যে এই বিষয়ে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যাতে অগ্রগতি জানানো হয় যে তাদেরকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না বা কী এই বিষয়টি আসলে। তবে আদালত সে বিষয়ে কোনো আদেশ আমরা দিতে দেখিনি। আর আপনাকে একটা বিষয় জানাতে চাই যে এই আজকে যে 16 জনকে হাজির করা হয়েছে তারা কিন্তু আমি আজকে অনেকটা হাসি খুশি থাকতে দেখিনি, তাদেরকে কিন্তু অনেকটা বিষণ্ণ মনে হয়েছে। এবং তারা আদালত কক্ষে যখন বিচার কার্যক্রম চলছিল তখন সবাইকে কিন্তু চুপচাপই থাকতে দেখেছি। এবং পরবর্তীতে যেটি হয়েছে সেটি হলো যে আমরা যেমনটি দেখেছি যে আসামির পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারা আসলে এই জামিনের ব্যাপারে অনেকটা শুনানি করার চেষ্টা করছিলেন। তো এই বিষয়টি এখনও শুনানি চলছে, ঠিক কখন নাগাদ শেষ হয় সেটি বলা যাচ্ছে না। তবে আপনাকে একটা বিষয় জানাতেই চাই যে সেটি হলো এই জুলাই আগস্টে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেটির ধারাবাহিকতা কিন্তু বলছে যে প্রসিকিউশনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে গত 16 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যে সমস্ত অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হয়েছে তারই ধারাবাহিকতায় এবং তাদেরকে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্যই কিন্তু এই যে 16 জন আসামিকে হাজির করা হয়েছে, তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং পলিসি ডিসিশনগুলোতে তারা ছিল, এই জন্য কিন্তু তারা দায় এড়াতে পারে না বলে এমনটি আসলে অভিযোগগুলোতে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।
বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কর্মদিবসের মধ্যে একটি কমিটি করবে সরকার। এর সদস্য সংখ্যা থাকবে 5 থেকে 9 জন। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে বদ্ধপরিকর। উপদেষ্টা মন্তব্য করেন, অনেকে এই ঘটনার বিচার দাবি করলেও কমিটির সদস্য হতে চান না, তাই কমিটি গঠনের পর সদস্যদের কাজের পরিধি ঠিক করা হবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো বিভ্রান্তি নেই। আইন উপদেষ্টার সঙ্গে বসে মতামত নেওয়া হবে। একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনও আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জনও হইতে পারে। বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। পূর্ণ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত, আর আমরা হলো একটা ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা না থাকলেও প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস। পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কনকনে ঠান্ডায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন ছিন্নমূল নিম্নআয়ের মানুষ। নওগাঁয় তাপমাত্রা ওঠানামা করছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু বয়স্করা। সকাল থেকেই সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। পটুয়াখালীতে ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীত। ঘন কুয়াশায় ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। সকাল 9টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। নারায়ণগঞ্জের 2500-এর একটি স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরিফিন জানান, গত রাত 1:45টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। সোমবার রাত 9:30টায় 2500 উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি। দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা খাল। এতে ফেলা ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। জলাধারটি দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছেই পীরতলা খাল। এটি লোহালিয়া নদীর গাবতলা থেকে আঙ্গারিয়া ইউনিয়নের পায়রা নদীতে মিলেছে। বছর 20 আগেও এই খালে চলাচল করত নৌকা ও ট্রলার। শুকনো মৌসুমে ফসলের জমিতে সেচ দেওয়া হতো এই জলাধার থেকে। কিন্তু পীরতলা বাজারের ময়লা আবর্জনা আর দখলের কারণে খালটি এখন প্রায় মৃত। যখন আমরা থেকে স্কুলে আসি তখন বিভিন্ন দুর্গন্ধ হয়, এটার কারণে বায়ু দূষণ হয়। এক সময় আমরা এই খালে গোসল করতাম, এটা পানির প্রবাহ ছিল তীব্র, নদীর সাথে সংযোগ ছিল। চার দোকান বসে চাও খাইতে পারে না, এত ময়লা দুর্গন্ধ। বাজারের সমস্ত ময়লা খালের ভিতরে। বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দখল করে আজকে খালটাকে একেবারে মৃত্যুপুরীতে পরিণত করেছে। খালটা অনেক বছর পড়ে আছে, খালটা সংস্কার হয় না। বিশেষজ্ঞরা বলছেন, খাল না থাকলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, নষ্ট হয় পরিবেশের ভারসাম্য। যখন এটা দূষণ হবে তখন মানসিক স্বাস্থ্য চিন্তা করা যাবে না, কিন্তু আরো শারীরিক স্বাস্থ্যের জন্য যত হুমকি সেগুলো খাবার পানির মাধ্যমে আসতে পারে। খালটি উদ্ধারে দ্রুত উদ্যোগ নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন ব্রিজের নিচে যে ময়লাটা সেটা হচ্ছে আমরা সরিয়ে ফেলবো, আর কিছু কচুরিপানা আছে যেগুলো সেটা আমরা পরিষ্কার করব। আর পুনঃখননের জন্য আমরা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড বরাবর একটা চিঠি দেব। স্থানীয়রা বলছেন, পীরতলা খাল আগের অবস্থানে ফিরলে গতি পাবে ব্যবসা বাণিজ্য, রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানিতে আস্থা ভোটে হেরে চ্যান্সেলর ওলাফ
শলজের সরকারের পতন হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার ওলাফ শলজের ক্ষমতায় না থাকার প্রশ্নে জার্মান পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হয়। ভোটাভুটিতে পরাজিত হয়েছেন চ্যান্সেলর ওলাফ। এর মধ্য দিয়ে ইউরোপের বৃহত্তম অর্থনীতি এবং স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে পরিচিত দেশটির চলমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হল। মূলত অর্থনৈতিক সংস্কার নিয়ে জোট সরকারের অংশীদার 3 দলের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এর জেরে গত মাসেই জোট সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শলজ। সেই সঙ্গে 16 ডিসেম্বর আস্থা ভোটের ডাক দেন। নতুন সরকার গঠন করতে আগামী বছর 23 ফেব্রুয়ারি আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মেডিসনে একটি স্কুলে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে হামলাকারী সহ 3 জন। এ ঘটনায় আহত হয়েছে আরও 8 জন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার দুপুরে মেডিসনের অ্যাবান্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। হামলাকারী ওই স্কুলেরই ছাত্রী, তার বয়স 15 বছর। হামলাকারীর পরিবারের সাথে কথা বলে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। গাজায় 2 শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 65 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় খান ইউনিসে জাতিসংঘ পরিচালিত একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে 20 জন। হামলায় আরও একটি শরণার্থী শিবিরে 45 জন নিহত হয়েছে। এ নিয়ে গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে প্রায় 1,07,000 মানুষ। টানা 14 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের মধ্যে 17,000ই শিশু। ফিলিস্তিনের গাজা এখন ধ্বংসস্তূপ, তবে থেমে নেই জীবন। প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়ের মাঝেও শিশুদের জন্য ভিন্ন ধরনের কাজ করছেন এক চিত্রশিল্পী। ফিলিস্তিনের গাজা এখন এক ধ্বংসস্তূপ। ক্ষুধা আর নানাবিধ রোগ নিয়ে বসবাস গাজাবাসীর। তবুও জীবন থেমে থাকে না। যুদ্ধের দামামা, গোলাগুলি আর ধ্বংসের মাঝে ভবিষ্যৎ কি তা জানে না গাজাবাসী। তবে এসবের মধ্যেও জাতির ভবিষ্যৎ শিশুদের জন্য কাজ করছেন অনেকেই। যুদ্ধবিধ্বস্ত শহরটিতে শিশুদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য ছবি আঁকার ব্যবস্থা করেছেন মাইশা ইউসুফ। ইসরায়েলি গোলার আঘাতে বিধ্বস্ত নিজের স্টুডিওতে বসিয়েছেন ছোট্ট একটি আর্ট স্কুল, যেখানে প্রতি সপ্তাহে 2 দিন শিশুরা আসে ছবি আঁকা শিখতে। আমি অনেক বিরক্ত। আমি জানি না কি করতে হবে, তাই আমি আন্টি মাইশার কাছে আঁকতে এবং তার কাছ থেকে শিখতে এসেছি। আমরা সাধারণত এমন ফল এবং খাবার আঁকি যা যুদ্ধের সময় আমরা স্বাদ পাইনি। আমাদের জীবনে কোনো আনন্দ নেই। আন্টি বিভিন্ন কর্মশালার আয়োজন করেন, যেমন কাটিং ও পেন্টিং, অঙ্কন কর্মশালা, ব্রাশ ব্রেসলেট তৈরির কর্মশালা, এমনকি মেহেদির কর্মশালাও। প্লে অ্যান্ড হোপ চিলড্রেন্স অ্যাসোসিয়েশনের সহায়তায় শিশুদের সাথে কাজ করেন মাইশা। সংস্থাটি তাকে অনুদান পাঠায়, যা দিয়ে ছবি আঁকার সরঞ্জাম ও উপকরণ কেনেন মাইশা। আমার শৈল্পিক কর্মজীবনের 14 বছরেরও বেশি সময় ধরে এটি আমার সঙ্গী। দেখুন, এখন আমার স্টুডিও ধ্বংসস্তূপ, তারপরও আমরা কাজ করে যেতে চাই। সপ্তাহে 2 বার শিল্প কর্মশালার আয়োজন করেন মাইশা, যেখানে শিশুদের অঙ্কন এবং রং করা শেখানো হয়। শিশুরা চিঠিও লেখে, যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন মাইশা। শিশুরা যে ভয়, উদ্বেগ, চাপ অনুভব করছে তা এই ছবির মাধ্যমেই বিশ্ববাসীকে জানানোর প্রচেষ্টা মাইশার। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।